403 দণ্ডবিধি ধারা 403 এবং 405 ধারা আমরা একত্রে পড়ব। এই 403 ধারার বিষয়বস্তু হচ্ছে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। ডিসঅনেস্ট মানে অসাধু, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে আত্মসাৎ করা প্রপার্টি, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা। এটা 403 ধারায় রয়েছে। আর 405 ধারায় রয়েছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। ব্রিচ হচ্ছে ভঙ্গ করা, ট্রাস্ট হচ্ছে বিশ্বাস, ক্রিমিনাল হচ্ছে অপরাধমূলক। তাহলে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করা, এটা হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। দেখেন, আমরা ধরেন আপনার কোনো একটা সম্পত্তি, আমি সেটা আত্মসাৎ করলাম, নিজের প্রয়োজনে ব্যবহার করলাম, বা সেটার আকার আকৃতি পরিবর্তন করলাম। ঠিক আছে বিষয়টা? মানে আপনার কারো সম্পত্তি যদি অসাধুভাবে নেওয়া হয়, নিয়ে সেটা আত্মসাৎ করা হয় বা নিজস্ব প্রয়োজনে ব্যবহার করা হয়, নিজের মতো করে সেই সম্পত্তির আকার আকৃতি পরিবর্তন করা হয়, তখন আপনি কি করেছেন? অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করেছেন, অপরাধমূলক ভাবে বা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছেন। কিন্তু যদি এরকম হয় যে আমি আপনার কাছে বিশ্বাস করে কোনো একটা সম্পত্তি রাখলাম, সেটা স্থাবর অস্থাবর যে কোনো সম্পত্তি হতে পারে, রাখলাম, আপনি সেই সম্পত্তিটার ক্ষতি করলেন, সেটার আকার আকৃতির পরিবর্তন করলেন, বা সম্পত্তিটা নিজস্ব প্রয়োজনে ব্যবহার করলেন, তার আপনি কি করেছেন? অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছেন। 403 ধারা এবং 405 ধারার মধ্যে পার্থক্য হলো, 403 ধারায় আমি আপনার কাছে সম্পত্তি রাখি নাই, বাট আপনি আমার সম্পত্তি ক্ষতি করেছেন, নিজস্ব ব্যবহারে পরিণত করেছেন, আত্মসাৎ করেছেন। আর 405 ধারা হচ্ছে আমি আপনার কাছে একটা সম্পত্তি বিশ্বাস করে রাখছি, সেটার সেটা আপনি নিয়ে নিয়েছেন। তাহলে 403 এবং 405-এর মধ্যে পার্থক্য বোঝা গেল। এরপর আমরা শাস্তি পড়ে ফেলবো 406 ধারা, 408 ধারা। যদি আপনার অফিসের কোনো কর্মচারী বা কেরানি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে, তাহলে আপনার শাস্তি হতে পারে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। কত বছর? 7 বছর পর্যন্ত কারাদণ্ড। শাস্তি আমরা পড়ে ফেললাম। এরপরে আমরা চলে যাব 410 ধারায়। আচ্ছা দেখেন তো ভাই, 378 ধারা থেকে শুরু করে, দেখেন, 378 ধারা থেকে শুরু করে 409 ধারা পর্যন্ত আমরা কোন কোন অপরাধ পড়েছি? এক নম্বর হচ্ছে চুরি পড়েছি, 378 ধারা।
দুই নম্বর হচ্ছে 383 ধারা বলপূর্বক গ্রহণ আদায় করেছি। 3 নম্বর অপরাধ হচ্ছে পড়েছি হচ্ছে রোবারি, 390 ধারা দস্যুতা। 4 নম্বর পড়েছি ডাকাতি ড্যাকুইটি, 391 ধারা। 5 নম্বর পড়েছি 403 ধারা, মাত্র যেটা পড়লাম। 6 নম্বর অপরাধ হচ্ছে 405 ধারা। তাহলে 378 থেকে শুরু করে 410-এর আগ পর্যন্ত আমরা কয়টা অপরাধ করেছি? 6টা। এই 6টা অপরাধের মাধ্যমে কি দাদা দেখাও যাচ্ছে শোনাও যাচ্ছে না। মানে কোনো মানে কথা বোঝা যাচ্ছে না। কথা বোঝাতো যাওয়ার কথা? আমরা তো আমরা ক্লিয়ার বুঝতেছি, শুনতে আমরা পাচ্ছি। শুনতে পাচ্ছি, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমরা শুনতেছি। মোবাইল নেট ব্যবহার করতে হবে, মোবাইল নেট। ওকে, দেখেন, তাহলে 378 থেকে 409 পর্যন্ত কয়টা ধারা পড়েছি? সরি, কয়টা অপরাধ করেছি? 6টা। এই 6টা অপরাধের মাধ্যমে কি হয়? একজনের সম্পত্তি আরেকজনের কাছে আসে নাকি? অপরাধীদের দাদা কাছে কোনো আসে। সাউন্ড হচ্ছে না। অপরাধীদের কাছে আসে। এখন অপরাধীদের কাছে আসলো। এই যে অপরাধীদের কাছে সম্পত্তিটা আসলে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো চোরাই মাল, স্টোলেন প্রপার্টি, চোরাই মাল। 410 টা। এই 6টা অপরাধের মাধ্যমে সম্পত্তি আসলো। কিন্তু 6টা অপরাধের মধ্যে একটা অপরাধ বাদ, যে ডাকাতি। অর্থাৎ ডাকাতির মাধ্যমে যেটা আপনি পাচ্ছেন, আপনি ধরেন ডাকাত, আপনার কাছে যে সম্পত্তিটা আছে সেটাকে চোরাই মাল বলতে পারবো না, কিন্তু দস্যুতা করে যদি আপনি আনেন সেটাকে চোরাই মাল বলা যাবে। অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে যদি আপনি কোনো সম্পত্তি আনেন সেটাকে চোরাই মাল বলা যাবে, 410 ধারাতে এটা বলছে। তাহলে ডাকাতির মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি বাদে সকল সম্পত্তিকে চোরাই মাল বলা যাবে। যেমন চুরির মাধ্যমে পেলে চোরাই মাল, এক্সটোরশনের মাধ্যমে আসলে সেটাকে আমরা বলবো চোরাই মাল, দস্যুতার মাধ্যমে আসলে সেটাকে আমরা বলবো চোরাই মাল, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের মাধ্যমে আসলে সেটাকে বলবো চোরাই মাল। হ্যাঁ, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে কোনো সম্পত্তি আসলে সেটাকে আমরা কি বলবো? চোরাই মাল বলবো। ক্লিয়ার? চোরাই মাল বললাম। এখন এই যে চোরাই মাল বললাম, এই স্টোলেন প্রপার্টি যারা রাখে বা যারা মালটা চুরি করে, এই শাস্তিটা কততে? 411 ধারাতে। তাহলে চোরাই মাল কোনগুলোকে বলবো? 410 ধারাতে বলেছে শাস্তি হচ্ছে 411 ধারা। এবার চলে আসেন চিটিং বা প্রতারণা। আমাদের কাছে আপাত দৃষ্টিতে সকল অপরাধকেই প্রতারণা বলে মনে হয়, রাইট? ওকে, চিটিং কাকে বলে আসলে? দেখেন, একজনকে একজনকে আপনি খুব বুঝাইলেন, তার সাথে খুব ছলনা করলেন, অপকৌশল করলেন। অপকৌশল করে তার কাছ থেকে যদি কোনো কাজ আদায় করা হয় অন্যায়ভাবে, তাহলে সেটা হবে প্রতারণা। যেমন মনে করেন যে ট্রাভেল এজেন্সির মালিক কি বলে, যে আমি আপনাকে 1 সপ্তাহের মধ্যে বিদেশ নিয়ে নিব। সে বিভিন্ন ছলনা করে, কৌশল অবলম্বন করে, অপকৌশল অবলম্বন করে। এরপরে তার কাছ থেকে টাকা নেয়। টাকা নেওয়ার পরে ট্রাভেল এজেন্সির মালিকরা কি করে? পোল্টি মারে। তাহলে তারা কি করলো? তারা প্রথমত ডিসেপশন করলো, ছলনা করলো। ছলনা করে আমাকে তাদের কাজটা করতে প্ররোচিত করলো, ইনডিউস করলো, ইনডিউসমেন্ট বলে এটাকে।
এই ইনডিউসমেন্ট করার মাধ্যমে তারা কি করলো, আমার কাছ থেকে একটা অন্যায় সুবিধা নিল। তারা কি করেছে, প্রতারণা করেছে, ধারা 415। এই প্রতারণাটা, যেমন মনে করেন যে আপনি পুলিশ না, আপনি পুলিশের পরিচয় যদি প্রতারণাটা করেন তাহলে সেটা ছদ্মবেশের প্রতারণা হবে। ধারা হচ্ছে কত ভাই, 416। তাহলে 415 ধারাতে হচ্ছে চিটিং, প্রতারণা। আর ছদ্মবেশের প্রতারণা, তো প্রতারণা হচ্ছে 416। 415 দ্বারা শাস্তি হচ্ছে 417-তে, 419 দ্বারা শাস্তি হচ্ছে 416 দ্বারা শাস্তি হচ্ছে 419-এ। এবার আসেন আমরা 425-এ যাই। মিসচিফ বা ক্ষতি সাধন। এখানে ব্যক্তির কোনো স্বার্থ থাকে না, প্রত্যেকটা অপরাধে ব্যক্তির স্বার্থ থাকে। কিন্তু মিসচিফ বা অনিষ্ট সাধনে, ক্ষতি সাধনে ব্যক্তির কোনো স্বার্থ থাকে না, এখানে ক্ষতিটাই হয়। কিরকম, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজনের কলা গাছ ঘেসাং করে কেটে দিলেন, আপনার কোনো স্বার্থ আছে এখানে? কলা গাছটা কি আপনি বাড়িতে নিতেছেন? নিতেছেন না। কিন্তু আপাতত কিন্তু ক্ষতি ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি যাচ্ছেন, নাড়াপাড়া আছে না, খড়কুটো আছে না, এই সিগারেটের এরা খড়কুটোর মধ্যে ফেলে দিলেন, খড়কুটোতে আগুন ধরে গেল, আপনার কোনো লাভ আছে? আপনি কি খড়কুটো বাসায় নিচ্ছেন? না। কারণ এখানে কারো কিন্তু লাভ হয় না, এটা হচ্ছে অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন, মিথ্যে। 425, 425-এর ধারা শাস্তি হচ্ছে 426। এরপরে আমরা এরপর আমরা কিছু শাস্তি পড়ব। এটা আমাদের এটা পড়ার দরকার নাই, আমরা 447 পড়ব। 447, যে অপরাধমূলক অনধিকার প্রবেশ করলে তার শাস্তি কি। 447। এরপরে চলে যাব অপরাধমূলক অনধিকার প্রবেশ জিনিসটা কি। আচ্ছা, আপনি আমার ঘরে প্রবেশ করতে পারবেন? উত্তর হচ্ছে না। আপনি আমার ঘরে প্রবেশ করলেন এবং অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করলেন, তাহলে সেটা কি হলো, অপরাধমূলক অনধিকার প্রবেশ। 463-তে আসেন ফোরজারি বা জালিয়াতি। এই জালিয়াতিটা ডকুমেন্টের সাথে জড়িত, একটা দলিলের সাথে জড়িত। মানে আপনি কোন একটা দলিল বানাইলেন বা কোন একটা দলিলের অংশ বানাইলেন, অংশ বানাইয়া আপনি অন্যের সম্পত্তি দখল করতে যাইতেছেন, অংশ বানাইয়া অন্যকে ভয়ভীতি দেখাচ্ছেন, অংশ বানাইয়া একটা মানুষকে কাছ থেকে বিরত রাখতেছেন। মানে কি, ভুয়া দলিলপত্র কাগজপত্র বানাইয়া সুবিধা নেওয়া বা সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে জালিয়াতি। 463, শাস্তি হচ্ছে 465। ওকে। এরপরে চলে আসবেন একেবারে শেষে 499 ধারাতে, ডিফেমেশন বা মানহানি। মানহানির সংখ্যা কততে আছে? ডিফেমেশন হচ্ছে, মানহানি অনেকভাবে হতে পারে। আপনি ধরেন কথা বলতেছেন, তাই বলে ইস কি ঢঙ্গের কথা কয়, এটাও কিন্তু একটা মানহানি। মানানি মৌখিকভাবে হতে পারে, শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে, শীষ বাজানোর মধ্যে, যে কোনো ভাবে মানানি হতে পারে। আপনি যদি মনে করেন যে তার এই কাজের দ্বারা আপনার ইজ্জত নষ্ট হয়েছে, এটা কত ধারা? 499 ধারা। শাস্তি কততে? 500 ধারাতে। এবার আসেন 509। আচ্ছা, এই মানহানিতে এক্সেপশন বা ব্যতিক্রম রয়েছে 10টা। 499-তে ব্যতিক্রম কয়টা? 10টা। জাস্ট এতটুকু মনে রাখেন, অত বেশি ব্যাখ্যার দরকার নাই। 509, ইপটিজিং। ইপটিজিং এর শাস্তি কত বছর পর্যন্ত জেল? 1 বছর পর্যন্ত জেল। ইপটিজিং অনেক ভাবে হতে পারে, শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে, শীষ বাজানোর মাধ্যমে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে। এই ইপটিজিং এর শাস্তি হচ্ছে, ইপটিজিং এটা হচ্ছে 509 ধারাতে শাস্তি 1 বছর পর্যন্ত জেল। এই পেনাল কোডের সর্বনিম্ন শাস্তির বিধান আছে 510 ধারাতে, যেখানে বলা হয়েছে যে মাদকাসক্ত ব্যক্তি যদি জনসাধারণের সাথে, পাবলিকের সাথে মিসবিহেভ করে, খারাপ আচরণ করে, তাহলে 24 ঘন্টা পর্যন্ত জেল হবে, অথবা 10 টাকা পর্যন্ত জরিমানা হবে, অথবা উভয় দণ্ড হবে। এটা হচ্ছে দণ্ডবিধির
একেবারে কি, একেবারে হচ্ছে সর্বশেষ ধারা আমরা আর ধারা পড়ব না। তাহলে এ হচ্ছে আমাদের ওভারঅল হচ্ছে দণ্ডবিধি বা পেনাল কোড। পেনাল কোডের কোন জায়গাগুলো বেশি গুরুত্ব দিবেন? প্রত্যেকটা ধারা গুরুত্ব দিবেন আমি যেগুলো পড়িয়েছি, বাট রিটেনের জন্য গুরুত্ব দিবেন। লিখেন ধারা 34 থেকে 38, ধারা 80, 88, 92, 96 থেকে 106, 141, 299, 300, 339, 340, 378 থেকে 405 পর্যন্ত যে ধারাগুলো পড়ছি, এগুলো রিটেনের জন্য একটু বেশি গুরুত্ব দিবেন। ঠিক আছে?